ইন্ডিয়াতে বাই ইলেকশন, বুঝেন, ওদের ওখানে তো রাজনীতি মানেই ইলেকশন কেন্দ্রিক। এর উপর আবার সারা বছরই থেকে যায়, যেটা 5 বছর পরে পরে কেন্দ্রীয় নির্বাচন হয় ঠিকই, আর এই 5 বছরের মধ্যে 29টা রাজ্যের মধ্যে বিধানসভা, যেটাকে ওরা বলে, এই ইলেকশন গুলা হতেই থাকে। ফলে প্রত্যেক বছর গড়ে 5 থেকে 6টা রাজ্য ইলেকশন হতেই থাকে। এর উপরে আবার আছে, ধরেন যে কেউ সেন্ট্রাল ইলেকশনের সময় রাজ্য ইলেকশনের মেম্বার হওয়া সত্ত্বেও সেন্ট্রাল ইলেকশন করছে, এখন সেন্ট্রাল ইলেকশনে জিতে গেছে, তাহলে রাজ্যের নির্বাচন পদটা ছেড়ে দিতে হয়। ফেরত দিলে, ছেড়ে দিলে তখন ওইটার আবার একটা বাই ইলেকশন হবে। তো সেই ধরনের 3টা রাজ্যে বাই ইলেকশন হচ্ছিল, তারই একটা ছিল বিহারে। বিহার সম্পর্কে আমাদের ধারণা খুবই কম, তবু একটু অল্প ধারণা দিয়ে দিই, অল্প বিস্তার। বিহার হলো পশ্চিমবঙ্গের চেয়েও বেশি গরিব। গরিব পুরনো রাজ্য যেগুলো আছে, পুরনো বলতে বুঝালাম কি? পুরনো বলতে বুঝালাম ব্রিটিশ আমলেই তারা এক একটা, তখন বলা হতো প্রদেশ ছিল, তাদেরকে বলা, তাদেরকে আমি পুরানা বলছি। বুঝবেন কি করে? আরেকটা জিনিস দিয়ে বোঝা যায়, যাদের সিট সংখ্যা 40-এর আশেপাশে, কেন্দ্রের সিট, কেন্দ্রের 540টা আসন হচ্ছে, তার মধ্যে কোন রাজ্যের আসন যদি হয় 40-এর আশেপাশে, 39, 42 এরকম, তাহলে বুঝবেন এটা পুরানা রাজ্য, বড় রাজ্য। পুরানা এরকম বড় রাজ্য আছে 17-18টা, আর বাকি সব ছোট মোটো মিল্লা 29টা। কাশ্মীরকে বাদ দেওয়া হয়েছে, তাই 30টা না এখন। ওকে, তো তারই 3টা রাজ্যে বাই ইলেকশন হচ্ছিল। একটা হচ্ছে বিহারে। বিহারের অসুবিধা হলো, এই গরিব হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো ভূমিতে সংস্কার না করা। জমিদারিটা ছিল, ওটা ওই রকমই থেকে গেছে, অনেকটা আল্লাহ দিলে নিজে নিজে এটা ঠিক হয়েছে, ব্যবস্থাটা উঠে গেছে। কিন্তু আরেক প্রবলেম আছে ওখানে, ঠাকুর। না, ঠাকুর তো বুঝছেন না, ওই অর্থে ঠাকুর না। ঠাকুর মানে জাত, যে একটা উষা। এখানে দেখবেন একটা টাইটেল আছে, নাম হলো যাদব। এই যাদব হলো সমস্যা। এই যাদবের একটা অংশ চলে গেছে আবার, এটা নেপালের বর্ডার ওপারে আছে, এবং নেপালের ওই অংশটা আবার সমতলই কিন্তু, এবং ইন্ডিয়ানদের প্রভাব সবচেয়ে বেশি ওখানেই। আবার এই যে মুসলমান খেদানো, নেপালে মুসলমান খেদানো আন্দোলন কিন্তু ওখানে হচ্ছে, যেটা বলতে পারেন আপনি বিহারের এক্সটেন্ডেড পার্ট। এবং বিহারের মতনই ওখানে যাদবে ভর্তি, তারা নেপালি নাগরিক হলো। এনিওয়ে, এই হচ্ছে যাদবদের কারখানা। আর এই জাতপাতে, এটা হলো কালচারালি জমিদারটা থেকে গেছে, ভুলে যেমন হয়, সেই কালচারাল জমিদারটা হলো যাদব বা ঠাকুর। এই যেটাই ঠাকুর, ঠাকুর বলছে, ঠাকুরের জমি পেরে ইভেন নিচু শ্রেণীর হিন্দুরা ওপারে বানাইছে, মানুষ মারা গেলে সৎকার করার জায়গাটা। এখন ঠাকুরের জমির উপর দিয়ে যাওয়া যায় না, চিন্তা করছেন? একটা নিচে জাতের মানুষকে আপনি কান্দে নিয়ে, লাশটাকে নিয়ে যে শ্মশানে নিয়ে যাবেন, এটা বড় জাতের ঠাকুরের জমির উপর দিয়ে যাওয়া যাবে না। কি ধরনের জাতপাতের, অ্যাকচুয়ালি জাতপাতের কথা বলে সমাজের উপরে তাদের কন্ট্রোলটা রাখছে, এর চেয়ে মেইন কথা। এই হলো বিহার। এদিকে বেকারত্ব তো বাড়তেছে, আপনি ইনভেস্টমেন্ট তত কম হয়েছে, ফলে বেকারত্ব আরো বাড়বে। এ হচ্ছে বিহার। আপনারা অনেকে দেখেছেন যে, যেটা আমাদের এখানে একসময় ছিল কি, খুবই গরিব ঘরের মেয়েরা স্টেজে নায়ক, নাটকের নামে, তখনকার দিনে তো আবার যাত্রা বলে চালাই দেওয়া হতো এটাকে। এটা আমি ইয়েতেও দেখেছি, জিয়া রহমানের আমলেও দেখেছি, এটা কেরানীগঞ্জে হতো। মেয়েরা আধা ন্যাংটা হয়ে নাচে স্টেজে, আর যারা এই নাচ দেখতে চায় তারা পয়সা দেয়। তো সেকালে এত প্রস্টিটিউশন এত ওপেন ছিল না, পাওয়া খুব সহজ ছিল না, ফলে দল বেঁধে, ইভেন আমার বুয়েটের 2-4টা ছেলে ওখানে যাইতে পারে দেখতে। এই বিষয়টা সবচেয়ে বেশি প্রচলিত বিহারে এখন, এবং অনেকটা শিল্পর পর্যায়ে। নাচ দেখাচ্ছে, পয়সা নিচ্ছে, কিভাবে কায়দা করে পয়সা নিতে হবে সেটা ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে বুঝবেন এই বিষয়গুলো বিহারে চললো কেন, বিহারের সমাজ এটাকে অ্যাকসেপ্টেবল হলো কেন। কারণ এই গরিব মানুষগুলো আর কোনো উপায় নেই, এই পেট দেখায়, নাচ দেখায়, যে 2 টাকায় পায়, এবং খুব ক্লিয়ার ভাগাভাগি। কিন্তু ওই টাকা ভাগ হলে পরে টাকাটা দিতে হবে যে মূল ম্যানেজার, তাকে, সে ওইটার কত ভাগ মেয়েটাকে দেবে, এগুলো সব আনুপাতিক ঠিক করে দেওয়া আছে।
তো এটা বিহারে চলে, আর কোনো রাজ্যে এই জিনিসটা নাই। আমি মনে করি এর পিছনেও বড় কারণ হলো তার গরিবীপনা, এত গরিবী হবে। আরেক দল আছে যে কোনো মতে এই যে ট্রেনিং সেন্টার বা কোচিং সেন্টার খোলা, কেন কোচিং সেন্টার খুলে সরকারি চাকরিতে যদি ঢুকাই দেওয়া যায়, এই দুটো জিনিস ওখানে খুব বেশি চলে। এগুলোর প্রত্যেকটা হলো যে বিহার কত গরিব ধরনের একটা, গরিব মানে কিন্তু কম ইনভেস্টমেন্ট, এটা বুঝবেন। ক্যাপিটালিস্টিক ট্রান্সফরমেশন, ক্যাপিটাল ফরমেশনটা ঘটতে দেয় নাই। এই হলো অর্থনীতি ব্যাখ্যাটা হবে। এনিওয়ে, সেখানে বাই ইলেকশনটা হয়েছে। বাই ইলেকশন যে সিটের হয়েছে সেটা বিজেপির সভাপতির সিট। 2025 সালে ওখানে যে ইলেকশন হয়েছে, ইলেকশন এই প্রথম বিজেপি একাই বিধানসভা মানে রাজ্য সরকার গড়েছে। এর আগে নীতিশের সাথে, নীতিশ আরেকটা দল, তার ঘাড়ে চড়ে 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 বিজেপি এই পর্যন্ত এসে এবার একাই নীতিশকে খেদায় দিয়া নিজে সরকার গঠন করে ফেলেছে। ওখানকার বিজেপি সভাপতির যে তার বাপের সিট ছিল, এটা 4 বারের এমপি, সেই সিটটা সে ছেড়ে দিয়েছে কারণ সে কেন্দ্রে নির্বাচিত হয়েছে। এখন ওই জায়গায় দাঁড়িয়েছে যেই লোক, সেই লোক নন বিজেপি, সেই লোক জিতে গেছে। ওকে, শুধু নন বিজেপি বললে একটু কম বলা হলো তার সম্পর্কে। তার নাম প্রশান্ত কিশোর। কেউ একটু কান পেতে যারা রেখেছেন ইন্ডিয়াতে তারা জানেন। এই লোকটা অরিজিনালি ছিল একটা স্ট্যাটিস্টিক্যাল কনসালটেন্ট, মানে একটা সংখ্যাগত ডাটা দিলে পরে এটার তাৎপর্য কি এটা ব্যাখ্যা করতো। একসময় ইউএনও চাকরি করছে, লোকাল এনজিও, জাতিসংঘে। এই ধরনের লোক। এই লোকটা কেমনে ঘুরতে 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 ইলেকশনের ট্রেন্ড দেখে সে বলতে পারতে এরপরে এইটা করলে অমুক পার্টি, আপনি আপনি আমার কনসালটেন্ট, আমাকে কনসালটেন্ট নিয়োগ করেন, আমি বলে দিচ্ছি কি করতে হবে, এমনি এমনি করলে আপনার দল জিতবে। এই কাজ করে মমতাকে ক্ষমতায় আনছে, একসময় কংগ্রেসকেও ক্ষমতায় আনছে। হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড। শেষের দিকে সে তার হারা শুরু হয়েছিল লোকটা বাড়ি বিহারে। এই হলো প্রশান্ত কিশোর। বেশিরভাগ মানুষ তাকে পিকে পিকে বলে তার নাম ডাকে। এই পিকে নিজেই এবার ক্যান্ডিডেট দাঁড়ায় গেছিল এবং পিকে জিতেছে বিরাট ভোটে। ওকে, আপনারা ভাবতে পারেন এটা কি এক্সেপশনাল? তার আগে বলেনি বাকি যে দুইটা সেটা কিন্তু বাইরে, একটা বোধহয় রাজস্থান, এটা বোধহয় মোট কথা ওদিকে নর্দার্ন সাইডে, এবং ওখানেও বিজেপি বিরোধীরা জিতছে। শুধু তাই না, আনন্দবাজারের রিপোর্ট হলো ওরা সবাই স্বীকার করে নিয়েছে যে এই বিজেপির হারের পিছনে ককরোচ পার্টির মুভমেন্টের একটা বড় প্রভাব আছে। এটা হচ্ছে আমার মূল সাবজেক্ট। তার মানে যেই প্রেডিকশনটা আমি করতেছিলাম যে ককরোচ পার্টির এই মুভমেন্টের একটা ইমিডিয়েট ইম্প্যাক্ট পড়বে এবছরের, মানে আগামী 1 বছরের ইলেকশন হবে 7টা, কিন্তু এগুলো কিন্তু বাই ইলেকশন। এখন মেইন বিধানসভা মানে রাজ্য ইলেকশনটা আসে নেই এখনো, এবং তাতেই বাই ইলেকশন এই ইম্প্যাক্ট ফেলা শুরু করছে। তো মনে হচ্ছে জানি যে আমার প্রেডিকশনটা কাজ শুরু করছে। এইটাতে ভয় ধরছে, শুধু তাই না, সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো এই 3টা পার্টি মানে বিজেপি স্বীকার করে নিয়েছে যে আমরা এই ককরোচ পার্টির প্রভাবে হারছি। এটা হচ্ছে তাৎপর্যময় দিকটা। তাইলে ইন্ডিয়ান পলিটিক্স মনে হচ্ছে জানি যে চেঞ্জিং মুডে অলরেডি পথটা ধরে ফেলছে। ওকে, কতদিন ককরোচ পার্টির সমালোচনা করেছিলাম, বলেছিলাম যে ওর সমস্যা কি কি আছে। একটা পয়েন্ট বাদ গেছিল, সেটা আজকে যোগ করে দিয়ে শেষ করব। ককরোচ পার্টি বলেছি অ্যাপলিটিক্যাল, ঠিক রাজনীতি বুঝে এমন না, আন্দোলন বুঝে এরকম। দেখেন ককরোচ নামটা কোত্থেকে আসলো? ককরোচ নামটা দিয়েছে একটা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। আচ্ছা, চিফ জাস্টিস সমাজের কাউকে কাউকে নিচা বলে দেখাইতে এটা পারে? ধরেন ককরোচ পার্টি কোন একটা মামলা নিয়ে কোর্টে গেল, এখন সে তো যদি তার পক্ষে রায় না পায় সে কি বলবে? সে বলবে যেই জাজ বায়াসড আমাকে ককরোচ বলে নিচা দেখাইছে, ফলে আমার বিরুদ্ধে তো রায় দিবেই। এবার বুঝছেন যে কেন একটা সুপ্রিম কোর্টের জাজ বা একটা কোর্ট কখনোই এই ধরনের বায়াসড, এই ধরনের কাউকে নিচা দেখানো, কাউকে উঁচা দেখানো কথা বলতে পারে। তাহলে ককরোচ পার্টি উচিত ছিল এইটাকে নিয়ে কামান দাগা হোল বিচার ব্যবস্থার বিরুদ্ধে, কিন্তু করলো না, অ্যাপলিটিক্যাল বলে। এটা নিয়ে কেমনে কথা বলতে তাই সে জানে না। ও ধরে নিচ্ছে যে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কথা বলা যায় না। নো, এটা সত্যি নয় তো। আপনি খুব ল্যাঙ্গুয়েজে পরিষ্কার হতে হবে, কায়দা জানতে হবে। উল্টাপাল্টা আপত্তি করলে, উল্টাপাল্টা স্লোগান তুললে কিন্তু উল্টা আপনি মার খাবেন। আপনি আপনি
কন্টেম্পট অফ কোর্টে পড়ে যাবেন, আদালত অবমাননার অভিযোগে পড়ে যাবেন। সেটা না হয়েও আদালতের বিরুদ্ধে যে আন্দোলন করা যায় সেটা জানতে হবে, শিখতে হবে। এটা করা উচিত ছিল আপনাদের। প্লাস ফাইনালি যেটা আপোষ করেছে মোদির সাথে, পরিণতি কি হয়েছে? মোদির কাছে তারা দাবি করেছিল এই মুভমেন্টে যত মামলা দেওয়া হয়েছে সব খারিজ করে দিতে হবে। মোদি বলছে হ্যাঁ। মোদি অ্যাকর্ডিংলি অ্যাটর্নি জেনারেলকে দিয়ে বলে পাঠাইছে কোর্টে, হ্যাঁ ঠিক আছে দেন। আর সুপ্রিম কোর্টকে বলে দিচ্ছে যে এটা কিন্তু মাফ করেন না। তাহলে আলটিমেটলি কি হলো? এবং এই ককরোচ মুভমেন্ট যখন চলতেছে তখনও এই চিফ জাস্টিস বলছে যে না, তাদেরকে পুলিশ কেমনে মারতেছে এটা ভিডিও আমি দেখবো না, এটা নিয়ে কোনো মামলা শুনবো না। পরে এই পার্টটা খুব কম জানে, পরে দিল্লি হাইকোর্ট, কিন্তু খেয়াল রাখেন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট না, দিল্লি হাইকোর্ট অবশ্য ওদের কথা শোনার জন্য একটা হিয়ারিং এর সুযোগ দিয়েছে। তাহলে ওই সময় উচিত ছিল ককরোচ পার্টি এটা নিয়ে একটা মুভমেন্ট করা আদালতের বিরুদ্ধে। আদালতের বিরুদ্ধে খুব টেকনিক্যালি আন্দোলন অবশ্যই করা যায়, লিগ্যাল পয়েন্টের দিক থেকে করা যায়, আপনার অধিকারের জায়গা থেকে করা যায়। যেহেতু আপনি অ্যাপলিটিক্যাল, আপনি জিনিসটা বুঝেন না। এটা যদি করতেন তাহলে কোর্ট যে মোদির পকেটে চলে গেছে এই কথাটাও আপনি তুলতে পারতেন, তখন এখনো তুলতে পারেন যে আপনি পুলিশ আপনাকে নির্মমভাবে অত্যাচার করতেছে, আপনি সেটা শুনবেন না। আর মোদি এখন এটা করতেছেন, এটার বিরুদ্ধে আপনি এখানে পাল্টা মুভমেন্ট তৈরি করতে পারেন। আপনাকে রাজনৈতিক দিকগুলা, লিগ্যাল দিকগুলা যদি বুঝতে না পারেন তাহলে তো রাজনৈতিক আন্দোলন হবে না। ওকে, সার কথা তাহলে এইটাই যে ককরোচ পার্টি যেটা মোদি মনে করেছিল যে আরে মেরে ফেলছি, আমি আর ওদেরকে চাকতেই দিব না, দেখা যাচ্ছে এর শুরুটাই হচ্ছে মোদির ফর্মুলা যে কাজ করছে না তার অন্তত প্রাথমিক আলামত অলরেডি হাজির। এটা হচ্ছে এর সবচেয়ে পজিটিভ দিক। থ্যাংক ইউ।